বিপ্লবের দুটি প্রধান আকাঙ্ক্ষার কথা আমি বললাম। একটি হলো বৈষম্যের বিলোপ বাংলাদেশের সমাজ ব্যবস্থায়, বাংলাদেশের প্রশাসনে, বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের রাষ্ট্রে আর বৈষম্য বরদাস্ত করা হবে না। দ্বিতীয় আকাঙ্ক্ষা হলো রক্ত দিয়ে যেই ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে, পুরাতন রূপে হোক নতুন রূপে হোক, আর কোন ফ্যাসিবাদী স্বৈর শাসক বাংলার ক্ষমতার মসনদে বসতে দেওয়া হবে না। অর্থাৎ বৈষম্যহীন এক সমাজ গড়তে চাই আমরা, ফ্যাসিবাদের দুয়ার বন্ধ করতে চাই। প্রশ্ন হতে পারে কিভাবে এই ফ্যাসিবাদের দুয়ার বন্ধ হবে, কিভাবে বৈষম্যহীন সমাজ গড়বে? প্রিয় ভাইরা আমার, এই দুই অভিপ্রায় এবং দুই লক্ষ্য অর্জনের জন্যই জুলাই বিপ্লবের কিছুদিনের পরেই বিপ্লবীরা আওয়াজ তুলল, জুলাই সনদ প্রণয়ন করতে হবে, জুলাই চার্টার তৈরি করতে হবে। এই আওয়াজ ধীরে ধীরে উচ্চারিত হলো, এই আওয়াজ আস্তে আস্তে সংঘবদ্ধ হলো, এই আওয়াজ ধীরে ধীরে বাংলার আকাশ বাতাসকে প্রকম্পিত করে তুলল। অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবীদের এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে ন্যাশনাল কনসেনসাস কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করলো। 6টি কমিশন থেকে তারা সংস্কারের প্রস্তাব গ্রহণ করলো। 33টি রাজনৈতিক দলকে নিয়ে দীর্ঘ 9 মাস পর্যন্ত 82টি অধিবেশনে দীর্ঘ আলোচনার মাধ্যমে তারা একটি সনদ প্রণয়ন করলো। সেই সনদটিকেই বলা হচ্ছে ঐতিহাসিক জুলাই সনদ। সেই জুলাই সনদে সকল রাজনৈতিক দল, 33টি রাজনৈতিক দল সম্মিলিত হয়ে সেই সনদ প্রণয়ন করা হলো এবং সকলেই আগে পরে যে কোনো ভাবেই হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে শুরু করে জাতীয় নাগরিক কমিটি এনসিপি পর্যন্ত সব দল সেই জুলাই সনদে স্বাক্ষর করা হলো। সেই জুলাই সনদের প্রধান আকাঙ্ক্ষাগুলো কি ছিল? জুলাই সনদে যে সকল বিষয়গুলোকে প্রস্তাব আকারে রাখা হয়েছে তার মধ্যে অন্যতম প্রধান প্রস্তাব হলো, এতদিন পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রে এক নায়কতন্ত্র তৈরি হওয়ার সাংবিধানিক ব্যবস্থাপনা ছিল। সকল ক্ষমতা এক ব্যক্তির কাছে কুক্ষিগত করে রাখা হয়েছে। সেই ব্যক্তির নাম হলো প্রধানমন্ত্রী, একটি পদ। জুলাই সনদের মাধ্যমে সেই প্রধানমন্ত্রীর ক্ষমতার চেয়ার যেন আর কোন স্বৈরাচারী উৎপাদন না করে, সেই চেয়ার থেকে আর কোন ফ্যাসিবাদী শাসক যেন জন্ম না হয়, সেই চেয়ার থেকে আর কোন বাংলাদেশে খুনি হাসিনা যেন জন্ম নিতে না পারে, সেজন্যই জুলাই সনদে প্রধানমন্ত্রীর হাতে কুক্ষিগত ক্ষমতাগুলোকে একটু বিভক্ত করে বিকেন্দ্রীকরণের মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু ক্ষমতা রাষ্ট্রপতির চেয়ারে প্রদান করা হয়েছে। 6টি গুরুত্বপূর্ণ ক্ষমতা রাষ্ট্রপতিকে প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর হাত থেকে বিচার বিভাগকে স্বাধীন করার জন্য সেখানে প্রধান বিচারপতি এবং সিনিয়র আইন বিচারপতিদের সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতিদের সমন্বয়ে নিয়োগ কমিশন গঠন করে বিচারপতি নিয়োগের মাধ্যমে বিচার বিভাগকে স্বাধীন এবং দলীয় আনুগত্য মুক্ত একটি সুন্দর ভারসাম্যপূর্ণ ন্যায় বিচারের আদালতে পরিণত করার জন্য জুলাই সনদে প্রস্তাব করা হয়েছে। এই হলো 2 নম্বর। অর্থাৎ কিছু ক্ষমতা যাবে রাষ্ট্রপতির কাছে, বিচার বিভাগ সংক্রান্ত ক্ষমতাগুলো চলে যাবে প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত নিয়োগ কমিশনের হাতে এবং বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হবে। 3 নম্বর হলো যে একটি নির্বাচিত সরকারের মেয়াদের পর একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে
আর সেই তত্ত্বাবধায়ক সরকারে যেন আর কোন কেএম হাসানকে নিয়ে আর নতুন কোনো মারামারি না হয়, আমার যেন 2006 সালের 1/11 তৈরি না হয়, সেই রকম পরিবেশে যেন আমার বাংলাদেশ আবার নতুন করে আবদ্ধ না হয়ে পড়ে, গণতন্ত্রের জন্য দেশের মানুষকে যেন আবার রক্ত দিতে না হয়, সেই জন্য একটি সুন্দর নিরপেক্ষ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং দলীয় প্রভাব মুক্ত নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব এই জুলাই সনদে নিশ্চিত করা হলো। এই হলো 3 নম্বর। আর 4 নম্বর হলো, যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন, তিনি দলীয় পদে থাকতে পারবেন না। একই সাথে আপনি রাষ্ট্রের সকল নাগরিকদের অভিভাবক হবেন। আমার দলীয় পরিচয় আপনি একটি ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবেন, এটা প্রধানমন্ত্রীর দায়িত্বের জন্য বেমানান। এইভাবে মৌলিক প্রস্তাবনাগুলোর মাধ্যমে এই জুলাই সনদকে এমন সর্বোপরি করা হলো, সংসদকে ভারসাম্যপূর্ণ করার জন্য দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন করার প্রস্তাবনা আনা হলো এবং বর্তমান নিম্ন কক্ষের 350 সদস্যের পাশাপাশি 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে, আপার হাউস। সেই উচ্চ কক্ষে 100 জন সদস্য থাকবেন এবং সেই 100 জন সদস্য নির্বাচিত হবেন ভোটের মাধ্যমে এবং সেই ভোটে পিআর পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতাকারী রাজনৈতিক দলগুলো যেই হারে ভোট লাভ করবে তাদের প্রাপ্ত ভোটের হারে উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে 100 সদস্যের মাধ্যমে আপার হাউস গঠন করতে হবে। এগুলো হলো জুলাই সনদের সব মৌলিক ধারা। এই জুলাই সনদ যেন বাস্তবায়িত হতে পারে, এটা নিয়ে অনেক তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অনেক টানাপোড়েন হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। আমরা তখন থেকে লক্ষ্য করে এসেছি, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা বাংলাদেশের জুলাই বিপ্লবের যে গণ আকাঙ্ক্ষা, একটি ভারসাম্যপূর্ণ নতুন বাংলাদেশ, সংবিধান এবং রাজনৈতিক বন্দোবস্তে যে আমূল সংস্কার, সেই সংস্কার যেন এই বিএনপি কোনোভাবেই মেনে নিতে পারছে না। তারা আবার সেই পুরনো বন্দোবস্তে ফিরে যেতে চায়। আমি জানি না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তের উপর দিয়ে যে দল বাংলাদেশে এসেছে, বেগম খালেদা জিয়ার মতো একজন আপসহীন দেশ নেত্রীর নেতৃত্বে যে দল তার দীর্ঘ পদচারণা চালিয়েছে, সেই দল কিভাবে 24-এর জুলাই বিপ্লবের চেতনাকে দুপায়ে ধরে 72-এর চেতনার দিকে ফিরে যেতে চায়, এটা আমাদের বোধগম্য নয়। বিএনপির কাছে আমাদের স্পষ্ট বার্তা হলো এই, বাংলাদেশ আজ 2 ভাগে বিভক্ত, একটি হলো 72 আর একটি হলো 24। 72 বাংলাদেশের পরাজিত শক্তি, 72 বাংলাদেশ থেকে বিতাড়িত শক্তি। আপনারা যদি 24-এর বেলায় চুরি চালিয়ে 72-এর পক্ষে দাঁড়াতে চান, আপনাদের সঙ্গে আমাদের আচরণ ভিন্ন কিছু হবে না। আপনারা জুলাই সনদকে, আজ প্রধানমন্ত্রী বারবার একটা কথা বলছেন, অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করার জনগণকে বিভ্রান্তিতে তো ফেলে দেওয়ার মতো একটি কথা। ওনারা আসলে জুলাই সনদে দেশের জনগণ প্রায় 70% নাগরিক যেই জুলাই সনদের পক্ষে গণভোটে হ্যাঁ বাক্সে ভোট দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সেখানে 4টি প্রশ্ন ছিল, 4টি প্রশ্ন। সেই 4টি প্রশ্নের মাধ্যমে মূলত জুলাই সনদের মৌলিক কথাগুলো সব জনগণের কাছে জানতে চাওয়া হয়েছে। আপনাদের পক্ষে না বিপক্ষে, পক্ষে না বিপক্ষে, পক্ষে না বিপক্ষে, পক্ষে না বিপক্ষে 4টি প্রশ্ন করা হয়েছিল। বিএনপি এই 4 প্রশ্নের 3.5টার বিরুদ্ধাচরণ করতেছে। 4টার মধ্যে কয়টা? 3.5টা প্রশ্নের
বিরুদ্ধাচরণ করতেছে। বিষয়গুলো নিয়ে আমরা আমাদের তাত্ত্বিক দীর্ঘ আলোচনা জাতির সামনে উপস্থাপন করছি। আমি বাংলাদেশের প্রতিটি জনপদে নাগরিক সমাবেশ করে নাগরিকদের কাছে তাদের অধিকারের কথাগুলো তুলে ধরছি এবং জুলাই কেন আমাদের লড়াই, জুলাই নিয়ে কেন আমরা আন্দোলনে নেমেছি সে বিষয়গুলো নিয়ে আমরা লেটার লিখছি। জনগণের সামনে মৌখিকভাবে লিখিতভাবে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করছি এবং এইভাবেই গোটা দেশের জনগণকে আমরা সচেতন করে তুলতে চাই। ভাইয়েরা আমার, আজকে যে বিষয়টা নিয়ে সরকারের সাথে আমাদের সবচেয়ে বড় বিতর্ক সেটা হলো যে গণভোট হলো। এখন সরকারের একজন মুখপাত্র তৈরি হয়েছেন, অনেকে বলেন যে সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী তিনি, প্রধানমন্ত্রীর প্রক্সি দেন। বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রীকে নির্বাচন করেছে তার প্রক্সির কাছ থেকে বক্তব্য শোনার জন্য নয়। বাংলাদেশের মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছে জিয়াউর রহমানের সন্তানকে হিসেবে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছে খালেদা জিয়ার সন্তান বলে। কাজেই আমাদের প্রত্যাশা থাকবে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান তারেক রহমান দেশকে নেতৃত্ব দেবেন। যা বলার জনগণকে তিনি সরাসরি বলবেন, তার পক্ষ থেকে প্রক্সি হিসেবে অন্য কারো কাছ থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা শুনতে চাই না। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলান, আইন মন্ত্রণালয়ের দায়িত্ব আইনমন্ত্রীকে দেন। উনি ব্যাখ্যা দিচ্ছেন, উনি প্রশ্ন তুলছেন গণভোট নাকি অবৈধ হয়েছে। এই জন্য আজকে 70% মানুষের গণরায়কে তারা উপেক্ষা করার মতো এক ভয়াবহ আত্মঘাতী পথে বিএনপি পা বাড়াচ্ছে। আমরা বিএনপি দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী, দীর্ঘদিনের সাথে আমরা দীর্ঘদিন ধরে যুগের পর যুগ রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করেছি। বিএনপির কাছে আমাদের অনেক অনুরোধ, সবিনীত অনুরোধ, আমরা আপনাদের বিপক্ষে রাজপথে নামতে চাই না। আমরা জুলাই সনদের কাঙ্ক্ষিত বাস্তবায়ন চাই, আমরা জনগণের গণরায়ের বাস্তবায়ন চাই। যদি আমাদেরকে আপনারা বাধ্য করেন জনগণের অধিকার আদায়ে রাজপথে নামতে আমরা বাধ্য হব। প্রশ্ন হলো, এই জায়গাটা আমি আমার নেতাকর্মী এবং নোয়াখালী আপনাদের জনগণকে আমরা বলতে চাই, দেখেন যখন জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে এটা নিয়ে যখন বিতর্ক দেখা দিল, এনসিপি বলছিল নতুন করে সংবিধান লিখতে হবে, বিএনপি বলছিল যে না, নতুন সংবিধানের দরকার নাই, পুরাতন সংবিধানের মধ্যে সংশোধনী আনবো। এর আগে 17 বার সংশোধনী আনা হয়েছে, আরেকবার সংশোধনী আনবো, সমস্যা কোথায়? সকলে বলেছিলাম যে না, শুধুমাত্র একটা সংশোধনের জন্য ১৫০০ মানুষ জীবন দেয় না। আপনাদের দলে 15 বছর পর্যন্ত বিএনপির মাঠ পর্যায়ের নেতা কর্মীরা ঘরে থাকতে পারে নাই। জঙ্গলে, মাঠে, বনে, বাজারে, হাওড়ে, বিলে, খালে ফেরারি জীবন যাপন করতে হয়েছে। আপনার বিএনপির দলে সেই সকল গুম খুনের শিকার হওয়া শত সহস্র নেতা কর্মীদের রক্তের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে হলেও আপনারা জুলাই বিপ্লবকে সম্মান দেখানোর চেষ্টা করুন। আগে 17 বার বাংলাদেশে সংশোধনী হয়েছে, এত রক্ত দেওয়ার পর যদি আবার সেই সংশোধনী হয় তাহলে জুলাই বিপ্লব করার কি দরকার ছিল? সংশোধনী তো হয়ই 72 সাল থেকে 24 সাল পর্যন্ত। কতবার হয়েছে সংশোধনী? 17 বার। সংসদ হয়েছে 12টা, সংশোধনী এসেছে 17টা। অর্থাৎ প্রত্যেক সংসদে গড়ে 1.5টা করে সংশোধনী এসেছে। আবার এখন নতুন করে জুলাই বিপ্লব পরবর্তী সংবিধানে ওনারা সংশোধনী আনতে চান, মামুর বাড়ির আবদার পেয়ে গেছেন। আমরা বলেছিলাম যে ঠিক আছে, এনসিপি জুলাই যোদ্ধাদেরকে আমরা বললাম তোমরা একটু ছাড় দাও, একটু নত হও, একটু নমনীয় হও, নতুন সংবিধান রচনা করার দরকার নাই, পুনর্লিখনের দরকার নাই। বিএনপিকেও বলা হলো আপনারাও এই রক্তের প্রতি আরেকটু শ্রদ্ধা দেখান। তারপরে সকলে মিলে একমত হলো যে ঠিক আছে, সংশোধনীও না, পুনর্লিখনও না,
আমরা সংবিধানকে সংস্কার করব। এই তিনটা শব্দ মনে রাখবা ছাত্র ভাইয়েরা আমার। দেশের নাগরিক সমাজ, আপনাদেরকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। যে দেশের নাগরিকরা রাজনৈতিকভাবে সচেতন নয়, তারা কোনদিন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আপনাদেরকে বুঝতে হবে সংবিধান পুনর্লিখন কি জিনিস, আপনাদেরকে বুঝতে হবে সংবিধান সংশোধনী কি জিনিস। আমরা সংবিধান পুনর্লিখনিতেও যাচ্ছি না, সংবিধান সংশোধনীতেও যাচ্ছি না, আমরা সকলে মিলে ঐক্যমত্য হয়েছিলাম বিএনপি সহ, আমরা সংবিধান সংস্কার করব। সংবিধান সংস্কার কিভাবে হবে এই প্রশ্ন যখন উত্থাপন করা হলো, তখন এই সালাউদ্দিন সাহেব কনসেনসাস কমিশনে তিনি প্রস্তাব করেছিলেন সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট লাগবে। কিভাবে জনগণের ম্যান্ডেট নেওয়া হবে? রেফারেন্ডাম দেন, গণভোট দেন। এই গণভোট হলো। এই গণভোট যখন চারটা প্রশ্ন সামনে আসলো, যেই চারটা প্রশ্নের মধ্যে বিএনপি 3.5টার সাথে দ্বিমত, তখন তো বিএনপি মোসামসি শুরু করলো। দেখলো এভাবে যদি জনগণের মতামত নিয়ে এভাবে যদি সংস্কার হয়ে যায়, তাহলে তো ক্ষমতা নিজেদের একক দলীয় ভাবে কুক্ষিগত করে রাখা যাবে না। তখন থেকেই বিএনপি পিছন দিকে ফিরতে শুরু করেছে। এই জন্য যখন গণভোটের তফসিল ঘোষণা করা হলো, গণভোটের ব্যালট জাতির সামনে উপস্থাপন করা হলো, বিএনপি তলে তলে সারা দেশে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছিল। বিএনপি নেতা কর্মীরা তার জন্য সাক্ষী। 2-4 দিন যাওয়ার পরে জনাব তারেক রহমান, তিনি চিন্তাশীল মানুষ, লক্ষ্য করলেন যদি এইভাবে গণভোটে নায়ের পক্ষে থাকি, আনসালা বেরিয়ে যাবে। গণভোটে না তো যাবেই দিল্লিতে ভেসে, সেই নায়ের সাথে সাথে ধানের শীষে চলে যেতে পারে। দ্রুত ইউটার্ন নিলেন, সিদ্ধান্ত নিলেন, প্রকাশ্য জনসভায় ঘোষণা দিলেন আপনারা সকলে গণভোটে হায়ের পক্ষে ভোট দিবেন। বলেছেন কি বলেন নাই? বলেন। জনাব তারেক রহমান সাহেব নিজে জাতিকে হ্যাঁ ব্যালটে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। কিন্তু আমরা জানি বিএনপি এবং তার মিত্ররা তলে তলে এরপরেও না ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে। আওয়ামী লীগ না ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে। সবকিছু করার পরেও 30% ভোট করেছে না ভোটে, আর 70% প্রায় জনগণ হ্যাঁ ভোটে সিল মেরে বিপুল ব্যবধানে হ্যাঁ ভোটে জয়যুক্ত করেছে। ধানের শীষ এবং তার মিত্ররা সবাই মিলে ভোট পেয়েছে 50%, আর গণভোটে হ্যাঁ ব্যালটে ভোট করেছে 70%। 50% ভোট পেয়ে ক্ষমতায় গিয়ে এখন স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন যে গণভোট বৈধ হয় নাই। অথচ এই গণভোটের প্রস্তাবনা ওনারাই দিয়েছিলেন। সকলে সম্মিলিত হয়ে, সালিশ হয়ে, বিচার হয়ে ঐক্যমত্য হয়েছিল যে এইভাবেই সমাধান হবে। এখন পগার পার হওয়ার পর, এখন নদী পার হয়ে যাওয়ার পরে এখন বলতেছে মাঝিকার দুলাভাই। আমরা বিএনপি বিনীত ভাবে বলি, মনে রাখেন এক মাকে শীত যায় না। মনে রাখবেন 1970 সালে আমার এই তৎকালীন পূর্ব পাকিস্তান বাংলার মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসক গোষ্ঠী। বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত বাংলার জনগণের জনপ্রতিনিধির হাতে তারা ক্ষমতা হস্তান্তর করতে গড়িমসি করেছিল। এর পরিণাম ঘটেছিল ৭১-এর মহান মুক্তিযুদ্ধ। 2014 সাল থেকে এক সময় বিনা ভোটের সরকার, 2018-তে রাতের ভোটের সরকার, 2024 সালে আমি আর টামি মার্কা নির্বাচন। জনগণের ভোটাধিকারকে ছিনতাই করে শেখ হাসিনা জনগণকে এক নতুন বুঝ দিতে চেয়েছিল। বলেছিল গণতন্ত্রের জন্য জনগণের ভোট লাগে না, উন্নয়নের গণতন্ত্র, উন্নয়ন করলেই গণতন্ত্র হয়ে যায়। মনে আছে আপনাদের? দক্ষিণবঙ্গের মানুষকে বললো পদ্মা সেতু বানায় দিছি, এটাই তোমাদের গণতন্ত্র। ঢাকার মানুষকে বললো মেট্রো রেল বানায় দিছি, আমি যা চুরি করেছি তবুও দুর্নীতি করে আমি মেট্রো রেল তো বানায় দিছি, এটাই তোমাদের গণতন্ত্র, আর ভোটাধিকার চাইও না। যেমনি ভাবে শেখ হাসিনা পদ্মা সেতু আর মেট্রো রেল আর ফ্লাইওভার দিয়ে বলতো এটাই গণতন্ত্র, উন্নয়নের গণতন্ত্র নামে বাংলাদেশের মানুষকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করেছিল শেখ হাসিনা। আমি জানি না বর্তমান
সরকারের কাঁধে শেখ হাসিনার সেই ভূত আবার নতুন করে সওয়ার হয়েছে কিনা আমি জানি না। আমার কাছে মনে হচ্ছে বর্তমান সরকার চেষ্টা করতেছে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড আর খেতে খামারে কৃষক কার্ড দিয়ে কয়েকদিন পরে তারা বলবে যে এই ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড এটাই তোমাদের গণতন্ত্র। ঘরে ঘরে কৃষক কার্ডের, ঘরে ঘরে ফ্যামিলি কার্ডের গণতন্ত্র আর ঘরে ঘরে কৃষক কার্ডের গণতন্ত্র দিয়ে যদি শেখ হাসিনার মতো উন্নয়নের গণতন্ত্রের সবক বাংলার মানুষকে বানানোর চেষ্টা করেন, বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লবের সবক স্মরণ করায় দেবে। কাজেই এই বিএনপিকে আমরা অনেক ভালোবাসি। বিশেষ করে আমি আমার রাজনৈতিক জীবনের দীর্ঘ সময় এবং অন্তিম সময়েও বেগম জিয়াকে দেশের প্রতি, দেশের জনগণের প্রতি যেই ভালোবাসা, যে কমিটমেন্ট, যেই মায়া মমতা এবং দরদ আমি নিজে সচক্ষে প্রত্যক্ষ করেছি, তাদের উত্তরসূরি বিএনপিকে আমরা বলবো যে আপনারা যে কোনো ভাবেই হোক জুলাই বিপ্লবের যেমন বাস্তবায়ন করেন, ফ্যাসিবাদের পথ রুদ্ধ করেন, বৈষম্যের বাংলাতে বৈষম্যের সকল দুয়ারগুলোকে বন্ধ করে দেন। বাংলার মানুষ যেভাবে আপনার বাবা এবং মাকে কিংবদন্তি তুল্য রেখেছে, আপনাকেও বাংলাদেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে। আর যদি শেখ হাসিনার মতো ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চান, মনে রাখবেন বাংলাদেশের মানুষ বারবার প্রমাণ করেছে ক্ষমতা আঁকড়ে ধরে থাকার জিনিস নয়।